সাইমনের কণ্ঠস্বর শুনিয়ে ক্রোধে বাক্যহারা সালাম চৌধুরী। লোকটা খুনাক্ষরেও ভাবেনি রাত দুপুরে সাইমন তার সঙ্গে এমন রসিকতা করবে। এর মধ্যে সাইমন চৌধুরী মুঠোফোনের মৃদু আলো জ্বালিয়ে শ্বশুরকে শোধালো। আমার সঙ্গে আসুন। যা শুনে সালাম চৌধুরী খিটখিটে মেজাজে গড়ে উঠল। বেয়াদব ছেলে, আমি তোমার শ্বশুর হই, বন্ধু নই। তুমি আমার সঙ্গে মধ্যরাতে রসিকতা করছো? এগুলো কোন ধরনের অসভ্যতা? সাইমন বিপরীতে অত্যন্ত শান্ত কণ্ঠে শোধালো। আপনি চুপচাপ আমার সঙ্গে ছাদে চলুন, সানামের অনেক বড় বিপদ। ছেলের নাম শুনতে সালাম চৌধুরী খানিকটা দমে গেলেন। ওনার রাগটুকু এবার দুশ্চিন্তায় পরিণত হয়েছে। উনি তাৎক্ষণিক বিচলিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে সানামের? সাইমন চৌধুরী জবাব দিল না কিচ্ছুটি। বাঁকা হেসে সিঁড়ির একটা ধাপ এগোচ্ছে। এতক্ষণ তারা সিঁড়ির ঘরেই ছিল। সালাম চৌধুরীও দিকবিদিক শূন্য হয়ে সাইমনের পিছু নিল। এতক্ষণ ভাইজানকে খুঁজতে খুঁজতে রায়হান চৌধুরী সহ সকলে এখানে পৌঁছেছে। সালাম চৌধুরীকে ছোটাছুটি করতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে তানিয়া চৌধুরী শোধালো। সালাম চৌধুরীর কর্ণকুহুরে যেন এসব পৌঁছালো না। লোকটা কিচ্ছুটি জবাব দিল না। এতে তানিয়া চৌধুরী খানিকটা চটে গেলেন। তাকে থামিয়ে পরশ বলল, আম্মু চলো আমরাও সাথে যাই। তানিয়া চৌধুরী নাকচ করে দিলেন, কিন্তু সেই কথা শুনল না পরশ। মায়ের হাত ধরে চটজলদি বাবার পিছু নিলেন। বাকিরাও কিচ্ছুটি না বুঝে ওদের অনুসরণ করল। ছাদের দরজার কাছে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী। তার পেছনে ওরা সবাই। ওপাশ থেকে ছাদের দরজা আটকানো। এতে চিন্তিত হলেন সালাম চৌধুরী। দরজা কেন আটকানো? সালাম কোথায়? বাবা উসখুস কণ্ঠে ছেলেকে ডাকছেন বারংবার। ও সানাম, দরজা খোল বাবা, দরজাটা খোল। মুহূর্তেই বাকিরাও মুখিয়ে গেলেন। ওদের বুকের মাঝে ধাক্কা খেলে যেন। রাত্রিপ্রিয়া অস্থির হলেন, মা কেঁদে ফেললেন। কেননা ইতোমধ্যে তারা জেনে গেছেন সানাম চৌধুরীর খুব বড় বিপদ। ওরা প্রত্যেকে অস্থির চিত্তে ডাকাডাকি করছেন সানামকে। অনবরত দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। ওদের এত চিন্তা আর অস্থিরতার মাঝেও পরশ সাইমন চুপটি করে দাঁড়িয়ে আছে এক কোনায়। তারা আস্তে ধীরে কিছু একটা আলোচনা করছে, যা লক্ষ্য করে ফুঁসে উঠল রায়হান চৌধুরী। পরশকে কিছুটি না বললেও ছেলের উপর সে বেশ বিরক্ত হলেন। ভাইয়ের এত বড় একটা বিপদে ছেলের গা ঝাড়া ভাব। উনি মুহূর্তে চটে গিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুই ওইখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন সাইমন? কিছু একটা কর, ছেলেটা দরজা কেন খুলছে না? কি হলো ওর? সাইমন আমতা করে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ছাদ থেকে অনেকগুলো আতশবাজির শব্দ হলো। আচমকা শব্দে বড়রা লাফিয়ে উঠল। মামনির কোলে বসে পূর্ণ কেঁদে ফেলল। আর ঠিক তখনই ওপাশ থেকে দরজাটা খুলে গেল। সালাম চৌধুরী ও তানিয়া চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে সবার আগে ছাদে পা রাখল। আচমকা ওদের মাথার উপর দিয়ে গোলাপের অজস্র পাপড়ি পড়তে লাগলো। রঙিন আলোতে ছাদ চকচক করে উঠল, যেন এক অদ্ভুত মহাদেশে ওরা প্রবেশ করেছে। বয়স্ক বাবা মায়ের চোখে মুখে রাজ্যের বিস্ময় আর আনন্দের ঝলক। ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন সালাম চৌধুরী এসে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু আওয়াজ করল, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। ওর হাতে ছিল দুটো সুন্দর ফুলের তোড়া, যা একদম যেন ঐশ্বরিক লাগছিল। ছেলের পাগলামি দেখে সালাম ও তানিয়ার চোখে জল চলে গেল। সংসারের চাপে বয়সের ভারে তারা তো ভুলেই বসেছিল যে আজ তাদের বিবাহ বার্ষিকী। এভাবে ঘটা করে তারা কোনোদিন বিবাহ বার্ষিকী পালন করেনি। এই বয়সে ছেলে অনাকাঙ্ক্ষিত সারপ্রাইজে ওরা দুজনেই বাক্য হারায় স্তব্ধ। অনেকক্ষণ পর ওরা দুজন নিঃশব্দে ছেলেকে দুপাশ থেকে জাবড়ে ধরল। সালাম চৌধুরী মৃদু হেসে দু হাতে বাবা মাকে আগলে নিল। এরপর দুজনের হাত ধরে নিয়ে গেলেন ছাদের মাঝখানে। ওখানে ছোট্ট একটা টেবিলের ওপর কেক রাখা রয়েছে, যার চারপাশে মোমবাতি জ্বলছে। মুহূর্তে বাকিরাও হইচই করে উঠল। এতক্ষণে সবার দুশ্চিন্তা যেন কোলাহল আর আনন্দে পরিণত হলো। যদিও বাকিরা জানতো গতকাল ওদের বিবাহ বার্ষিকী, কিন্তু সানাম চৌধুরী যে তাদের সবাইকে এভাবে চমকে দেবে ওরা স্বপ্নেও ভাবেনি। সানাম চৌধুরীর এই প্ল্যান সম্পর্কে শুধু জানতো সাইমন আর পরশ।
পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তটা তাদের জন্য সত্যি অসাধারণ। তারা একে অপরকে দেখে হাসলেন, যেন পুরো পৃথিবী তাদের চারপাশে ঘুরছে। সালামের ভালোবাসা ও যত্নের স্পর্শে পুরো ছাদ উজ্জ্বল হয়ে উঠল। নানা রঙের বেলুনগুলো উঠতে লাগলো, সেগুলো ফুলের পর সাজিয়ে দেওয়া ছিল, যেন আকাশে আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছে। সালাম হাসি মুখে বেলুনগুলোর দিকে তাকিয়ে তার বাবা মাকে অভিভূত দেখছিল। মনে হচ্ছিল যেন এই দিনটি তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। এমন আনন্দের উৎসবে ছাদে সবার মুখে হাসি আর হৃদয়ে ভালোবাসা। এরই মধ্যে নিঃশব্দে সানাম চৌধুরী রাত্রি প্রিয়ার হাতটি ধরে শুধালো, সারপ্রাইজ পেয়েছেন বৌজান? পছন্দ হয়েছে কি? এরকম হার্ট অ্যাটাক করা সারপ্রাইজ কেউ কাউকে দেয় নেতা সাহেব? আর একটু হলেই তো আমি অ্যাটাক ফ্যাটাক কিছু একটা করে ফেলতাম। সানাম চৌধুরী হাসল। সবার অগোচরে পেছন থেকে আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরল। রাত্রিপ্রিয়াও অল্প স্বল্প হেসে সানাম চৌধুরীর চুলগুলো এলোমেলো করে দিল। এরপর মানুষটার সুখের রাজ্যে দাঁড়িয়ে বলল, ইউ আর ট্রুলি অ্যামেজিং লিডার। পূর্ণকে নিয়ে সুখের মাঝে কেটে গিয়েছে গুনে গুনে 3টে দিন। এর মধ্যে ফিডিং করানো ছাড়া ছেলেকে ছুঁতেও পারে না পরশ। সবাই যেন ভাগাভাগি করে নিয়েছে পূর্ণকে। ছেলেটাও মিশে গিয়েছে সকলের মাঝে, যা দেখে নীরবে চোখ জোড়ায় পরশের। একসময় এই বাচ্চাটা নিয়ে কত চিন্তা ছিল তার, কিন্তু আজ এই বাচ্চাটাই যেন সকলের চোখের মণি। এই তো আজ সকালে পূর্ণকে নিয়ে কোথাও বের হয়েছে সানাম চৌধুরী। অনেকক্ষণ হলো গেল ওরা, এখনও ফিরছে না, যা দেখে পরশ বাসা থেকে সামনে বের হলো। ছেলে ও ভাইকে খুঁজতে খুঁজতে বাগান বাড়িতে চলে গেল। আচমকা দূর থেকে পূর্ণকে এক মহিলার বুকে দেখে বুক কেঁপে উঠল পরশের। মহিলাকে দেখে মনে হচ্ছে সাদামাটা কোনো এক বস্তিতে থাকেন, কিন্তু উনি চৌধুরী বাড়ির বাগান বাড়িতে এলেন কি করে? উনি কেন পূর্ণকে ওভাবে জড়িয়ে আছেন বুকে? কে উনি? পূর্ণের সঙ্গে ওনার কি সম্পর্ক? ওই মহিলা ছাড়া তো আশেপাশে কেউ কোথাও নেই। উনি কি ছেলে ধরা নাকি অন্য কেউ? পরশের অজানা ভয়ে বক্ষস্থল ভারী হলো। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হলো। নানান ভাবনা চিন্তার মাঝে সে দৌড়ে ছেলের কাছে গেল। এক ঝটিকায় ছেলেকে আগন্তুক মহিলার থেকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। একরকম মহিলাটির উদ্দেশ্যে বলল, কে আপনি? মহিলাটা কোনো উত্তর দিল না। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল। আচমকা পরশকে দেখে মহিলাটি যেন ত্রাসে ঝরঝর হয়ে গেল। পরশের সন্দেহ হলো মহিলাটিকে আগাগোড়া খুঁটিয়ে দেখে নিল একবার। না আগে পিছে একে দেখেছে বলে তো তার মনে হয় না, কিন্তু কে উনি? পরশ এবার কঠিন স্বরে প্রশ্ন করল, এই কে আপনি? এখানে এলেন কি করে? আমার ছেলেকে ওভাবে ধরেছিলেন কেন? আপনার মতলবটা কি? হ্যাঁ, ছেলে ধরা নাকি? মধ্যবয়স্ক মহিলাটি তৎক্ষণাৎ কিছুটি বলল না। অনেকক্ষণ পরশের মুখের দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে পাল্টা এবং ভিন্ন প্রশ্ন জুড়ে বসল, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। আপনি আমায় চেনেন? ভ্রুকুসকে সন্দিহান কণ্ঠে অহপরে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল পরশ। মহিলাটি সেসব প্রশ্নের জবাব দেওয়ার আগ্রহ দেখালো না, বরং সে পরশের দিকে তাকিয়ে রইসয়ে মলিন হাসল। তার এই হাসির ধরন বড়ই অদ্ভুত, যেন হাসির মাঝে লুকিয়ে আছে দারুণ রহস্য। পরশের কপালে গোটা 15 ভাঁজ পড়ল। মহিলাটির গা ঝাড়া ভাব তার পছন্দ হলো না। আচমকা পরশের মাতৃত্বমন কুর্ক ডাকে গাইল। সে ত্রস্ত পূর্ণকে কোলে তুলে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরল। উনি কি চাচ্ছে এখানে? কেনই বা এলেন? ওদের মা ছেলেকে কিভাবেই বা চিনেন? ওদের সাথে ওনার কি সম্পর্ক? নাকি ওনার মনে কোনো খারাপ চক্রান্ত চলছে? পরশের মস্তিষ্কে এরকম কত শত প্রশ্ন। মহিলাটি যেন অকপটে ওর মন পড়ে ফেলল। সে মলিন কণ্ঠে আকুতি করল, আমি খারাপ মানুষ নই মা, আমার কোনো উদ্দেশ্য নেই। তুমি অহেতুক ভয় করো না আমায়। আমি তোমাদের দুজনকে কিছুক্ষণ দেখে এখান থেকে বহু দূর চলে যাব। ও মা, তোমার ছেলেটাকে আমায় আরেকটু ছুতে দেবে? কত অসহায় শোনালো সে চাওয়া। পরশ কি বলবে ভেবে পাচ্ছে না। আচমকা পেছন থেকে পরশের আগে আগে সানাম চৌধুরী শুধালো, ওসবের আর কোনো প্রয়োজন নেই। আপনি এখন চলে যান এখান থেকে। আপনি যা চেয়েছিলেন আমি দিয়েছি। এরপর যেন আপনার ছায়াটাও পূর্ণের চারপাশে না পড়ে। মহিলাটি আর 1 মিনিটও সময় ব্যয় করল না। পূর্ণ ও পরশের দিকে একবার চেয়ে শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেল। যাওয়ার আগে সানামকে শুধু একবার বলে গেল, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ সানাম। এই পৃথিবীতে আমার আর কিছুটি চাওয়ার নেই। উনি সরে যেতেই পরশ ভাইয়ের কাছে জানতে চাইল, উনি কে? সানাম ভাই, তুমি ওনাকে চেনো? সানাম চৌধুরী কিচ্ছুটি বলল না।
এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কী বা বলবে সে? এটা বলবে উনি মুশফিকের মা? এটা শোনার পর কি পরশ ঠিক থাকবে? না না, থাকবে না। কাঁদবে, ভয় গুটিয়ে যাবে। অতীতে সেই কালো অধ্যায় আবার বুকের মাঝে দাগ কাটবে। যে উত্তর মানুষের মনে বিষণ্ণের ভার নামায়, সে উত্তর অজানাই থাক। সানাম চৌধুরী অমনি চেপে গেল বোনের কথা। একটি বারের জন্য বলল না উনি বোনের দাদি। 6 মাস আগে কারাগার থেকে ছাড়া পেয়েছে তাহেরা জিন্নাত। তার পরিবার বলতে যা ছিল সবাই এখন কারাগারেই রয়েছে। তারা ওখানেই থাকবে। অসুস্থ মহিলা সর্বহারা হয়ে একাকী আশ্রয় নিয়েছে বৃদ্ধাশ্রমে। সে বৃদ্ধাশ্রমের খরচ সানাম চৌধুরী বহন করে। উনি মুশফিকের মা জেনেও তাকে সেখানে আশ্রয় দিয়েছে স্বয়ং সানাম চৌধুরী। প্রত্যেক পরিবারে একজন কোমল হৃদয়ের মানুষ থাকে। তাহেরা জিন্নাতও সেরকম নরম মনের মানুষ। স্বামী ভক্তিকে স্বামীর দাস বানিয়ে মুখ বন্ধ করে রেখেছেন মেয়র সাহেব। নিরীহ মানুষটা গোটা জীবন স্বামী সন্তানের সমস্যা, অন্যায়, পাপকে মুখ বুজে সহ্য করেছেন। সেই গোটা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করছেন শেষ বয়সে। ওই যে নিয়তি ছাড় দেয়, ছেড়ে দেয় না। এরপর জীবনের শেষ ইচ্ছে হিসেবে পূর্ণকে একটাবার দেখার আকুতি মিনতি জানিয়েছেন। সানাম চৌধুরী এবেলায় আর কঠোর হলেন না। নিজ দায়িত্বে সে ইচ্ছে পূরণ করেছে। এসব কিছুরই কি আদৌ কেউ জানবে না একটি কাকপক্ষীয় জগতে আমাদের কত কিছুই তো অজানা থাকে। এটাও না হয় থাক। ফোঁস করে শ্বাস ছাড়ল সানাম চৌধুরী। কথা ঘোরাতে পূর্ণকে ডাকল। মামা, এসো আমার কাছে এসো। সানাম 2 হাত মেলে ধরল। পূর্ণ লাফিয়ে মামার গলা জড়িয়ে ধরল। সানাম চৌধুরী অমনি বাচ্চাটাকে স্নেহ আদরে ভরিয়ে দিল। পূর্ণকে আদর করতে করতে সানাম ওখান থেকে চলে গেল। পরশ হতাশার শ্বাস ছাড়ল। বুঝলো সানাম ভাই তার থেকে কিচ্ছুটি লুকোতে চাইছে। এখন শত প্রশ্ন করলেও সানাম ভাই উত্তর দেবে না। পরশ আবার লম্বা শ্বাস টানল। পর মুহূর্তেই এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল মেয়েটা। থাক না এসব, এত ভাবার কি আছে? যেখানে একটা সানাম চৌধুরী রয়েছে সেখানে পরশের এত ভাবাভাবির কি দরকার? উনি কি ওর পর? আজীবন যে ভাই ওদের সকলের ভালোটাই চেয়েছেন, তার উপর আবার কিসের কথা? পরশ গা ঝাড়া দিয়ে গুটি গুটি পায়ে ফুল বাগানের দিকে চলল। এখানে পৌঁছতেই তার মনটা ভরে গেল। চারিপাশে বাহারি ফুলের সুগন্ধ ছড়িয়েছে। পরশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিছু ফুলের কোমল পাপড়ি ছুঁয়ে দিল। আচমকা থেমে গেল নিজের লাগানো সেই পুরনো বেলিফুল গাছটার কাছে। এখানে এসে তার মন আরও ফুরফুরে হয়ে উঠল। কতগুলো দিন পর সে নিজের পছন্দের ফুলগুলো ছুঁতে পারছে। পরশ আবেশে ফুলগুলোকে স্পর্শ করে চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। মৃদু বাতাস এসে তার শরীরকে ছুঁয়ে দিল। সে সঙ্গে মনটাও বাতাসের মতো শীতল হলো। আচমকা পেছন থেকে কারো অদ্ভুত গান শুনে চোখ তুলে তাকায় পরশ। মুহূর্তেই দেখা গেল নয়ন ভাইয়ের হাসি হাসি মুখ। লোকটার সঙ্গে সেই 3 দিন আগে পরশের এয়ারপোর্টে একবার দেখা হয়েছিল। সানাম ও সাইমন ভাইয়ের সঙ্গে সেদিন রাতে নয়ন ভাইও তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল। তখন অল্প স্বল্প আলাপ হয়েছিল। এরপর আর তাদের দেখা সাক্ষাৎ হয়নি। হঠাৎ নয়ন ভাইকে এখানে দেখে, নিজের পাশাপাশি দেখে খানিকটা অস্বস্তি হচ্ছিল পরশের। এরই মধ্যে নয়ন পরশের আরেকটু কাজ ঘেঁষে দাঁড়ালো। দুষ্টু স্বরে পুনরায় গেয়ে উঠল। নয়ন ভাইয়ের বেসুরো গান শুনে নাক সিটিয়ে সরে গেল পরশ। কিয়ৎক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে পরশ শোধালো। আপনি বকাটেপনা করছেন নয়ন ভাই? অ্যাডভোকেট নয়ন খান এত বকে গেল কবে? তুমি যাওয়ার পরে। নয়নের অকপটে উত্তর। পরশ আর কিচ্ছুটি বলল না। খানিকটা বিরক্তি নিয়ে সরে গেল ওখান থেকে। আবারও নিজের মতো করে ফুল দেখাতে মনোযোগী হলো। নয়ন বুকের মাঝে হাত বেঁধে সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তেই তার এতদিনের তৃষ্ণার্ত চোখ দুটো ঠায় আটকে রইল প্রেয়সীর মুখপানে। সেই কিশোরী উড়নচণ্ডী পরশ এখন আর নেই। এখন সে পরিণত একজন নারী। তার গাঢ় চোখগুলোতে অভিজ্ঞতার ছাপ, আর মুখের ত্রিমাত্রিক রূপে একটি নতুন আলো ঝলমল করছে। আগের চেয়ে এখন সে আরও বেশি আকর্ষণীয়। একটি আত্মবিশ্বাসের চাদর তার চারপাশে মোড়া। তবুও মেয়েটার গোলগাল মুখটায় এত মায়া। আচমকা নয়নের বুক দুরু দুরু করে উঠল। নয়নের চোখে গম্ভীর অথচ ভেতরে গভীর এক আবেগ ফুটে আছে। তার মনে হচ্ছে পরশের গোলগাল মুখটি যেন সূর্যের প্রথম রশ্মিতে জ্বলজ্বল করছে। চারপাশের ফুলগুলো যেন তাদের উপস্থিতিতে সজীব হয়ে উঠেছে। বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে। তারই মাঝে পরশ দাঁড়িয়ে শুভ্র গোলাপ ছুঁয়ে দিচ্ছে। নয়নের মনে হচ্ছে কোনো এক শুভ্র কন্যা শুভ্র গোলাপের পাশে দাঁড়িয়ে আছে। নয়ন আচমকা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল, বিড়বিড় করল।
উফ, এই মেয়েটা কি আমায় মারতে চায় না? এরপরেও দুরু দুরু বুকে হাত চেপে নয়ন চোখ খুলে প্রেয়সীর দিকে তাকায়। নয়ন যখন পরশের দিকে তাকায় তার চোখে এক অদ্ভুত মোহ। পরশের মিষ্টি হাসিতে হৃদয়ের প্রতিটি স্পন্দন বেড়ে যায়। রোদেলা সকাল, পাখির গান সব কিছু মিলিয়ে যেন এক রোমান্টিক জাদু সৃষ্টি করেছে। নয়ন আনমনে এগিয়ে গেল পরশের খুব কাছে। আচমকা গাছ থেকে একখানা ফুল ছেড়ে পরশের কানে গুজে দিল। পরশ চমকালো, নয়নের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি করছে নয়ন ভাই? নয়ন হাসল, কিচ্ছুটি না বলে দ্রুত ওর পাশ থেকে সরে গেল। এবার যেন মেয়েটাকে একদম শুভ্র কন্যার মতো লাগছে। ফুলের কানে ফুল। নয়ন তৃপ্ত চোখে একবার পরশকে দেখে গোলাপের দিকে তাকিয়ে শুধায়, বলো শুভ্র গোলাপ, কে বেশি সুন্দর, তুমি নাকি আমার গোলাপ? গোলাপটি যেন নিজের ভাষায় উত্তর দিল, নিঃসন্দেহে তোমার গোলাপ। নয়ন বিজয়ী হাসল আর মনে ঝড় বস্তুটিকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ লিটল হোয়াইট রোজ। নয়নের অদ্ভুত কাণ্ড গোল গোল চোখে চেয়ে দেখছিল পরশ। সে এক পর্যায়ে চিন্তিত ভঙ্গিতে জানতে চাইল, আপনি কি অসুস্থ নয়ন ভাই? আমি ভীষণ অসুস্থ কচি। কি হয়েছে? নয়ন এবারও জবাব দিল না। পরশের চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। পরশের এতে ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে এদিক ওদিক তাকিয়ে মৃদু কণ্ঠে জানতে চাইল, ওভাবে তাকিয়ে আছেন কেন নয়ন ভাই? কি দেখছেন এত? তোমাকে দেখেছি। ওভাবে তাকিয়ে আমাকে দেখার মতো কি আছে? তোমাকে দেখেছি, অনেক কিছু আছে। পরশ আর কিচ্ছুটি বলল না। ওখান থেকে ত্রস্ত সরে গেল। তার কেমন কেমন যেন লাগছে। বক্ষস্থলে আচমকা আচমকা ঠাস ঠুস আওয়াজ হচ্ছে। পরশ একরাশ বোধা অনুভূতি নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উদ্যত হলো। আকস্মিক নয়ন ভাই এসে তার সামনে দাঁড়ালো। পরশ কিচ্ছুটি বুঝে ওঠার আগে তার উড়ন্ত ছোট চুলগুলো কানের পাশে গুঁজে দিল নয়ন। পরশ যেন কেঁপে কেঁপে উঠল। নয়ন সেদিকে তাকিয়ে শুভ্র হেসে শুধালো, তুমি সেই অরবিন্দ ভ্রমর, তুমি সেই অরবিন্দ ভ্রমর যেন তোমার সঙ্গী, প্রেমের রাঙে রাঙা, আমার স্বপ্নের ফুলরানী। পরশ আচমকা রেগে গেল, কটমট কণ্ঠে শোধালো, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন নয়ন ভাই? করেছি। নয়ন ভাইয়ের ভাবলেশীন জবাব শুনে পরশের গা জ্বলে গেল। মানুষটার মধ্যে গা ছাড়া ভাব, কথায় কথায় হাসছে। তার এই হাসির ধরন বড্ড অদ্ভুত। মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারছে না পরশ। নয়ন ভাই তো এমন ছিল না। হঠাৎ ছেলেটার এত বখে আচরণের জন্য খুব বিরক্ত বোধ করল পরশ। লোকটাকে কিছু করার কথা বলতে গিয়েও বলতে পারল না সে। পরশ ফোঁস করে শ্বাস টানলো। একরাশ চাপা রাগ নিয়ে ওখান থেকে সামনে এগোলো। এক পা দুপা এগোতেই আচমকা নয়ন ভাই পেছন থেকে তার হাত ধরে ফেললো। পরশ মৃদু চমকালো। পরক্ষণেই মেয়েটার সহ্য সীমা অতিক্রম হলো। সে বেশ তেজ নিয়ে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, এসব কি হচ্ছে নয়ন ভাই? হাত ছাড়ুন। কোথায় ছোঁয়াছুঁয়ি আমার পছন্দ না। নয়ন ছাইল না ওর হাতটা, বরং আরো শক্ত করে চেপে ধরল। রয়েস হয়ে পরশের সামনে এসে হঠাৎ শোধালো, আমায় বিয়ে করবে ফুলরানী? পরশ তেলে বেগুনে জ্বলে উঠল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, অসম্ভব। মুহূর্তেই এতক্ষণে শান্ত ছেলেটা অশান্ত হয়ে উঠল। এই রিজেক্ট শোনার জন্যই সে কি এতগুলো বছর মেয়েটার জন্য অপেক্ষা করেছে? বারন্ত এক বিয়ের উপযুক্ত যুবকের 3টি বছর অপেক্ষা কি 4টিখানি কথা? বাবা মা কি তাকে বিয়ে করানোর জন্য কম চেষ্টা করেছে? কারো কথা কি শুনেছে সে? শোনেনি তো। একমাত্র এই মেয়েটাকে নিজের করে পেতে বছরের পর বছর দিনের পর দিন সে অপেক্ষা করেছে। আজও মেয়েটা তার সিদ্ধান্তেই অটল। সে কি ফেল না, পচা কোনো ঝড়বস্তু? তাকে কি ভালোবাসা যায় না? কি নেই তার? সবই তো আছে। তবুও কেন মেয়েটার তার প্রতি এত অনীহা? সে এমন কি চেয়েছে? একটু তো ভালোবাসাই চেয়েছে। এটাও কি বেশি কিছু? মেয়েটা সবার বেলায় এতটা উদার, তার বেলায় এত কঠোর কেন? আচমকা ক্রোধে ফুঁসে উঠল নয়ন। পরশকে এক ঝটকায় নিজের কাছে এনে ফেললো। এরপর মেয়েটার কোমর খামচে ধরে হিস হিস কণ্ঠে পুনরায় শোধালো, আমায় বিয়ে করবে না তুমি? সাইড নায়ক বলো করবে না? নয়ন ভাই মেয়েটার কোমর এত জোরে চেপে ধরলো যে ব্যথায় পরশের চোখে জল ঝরে এলো। তার থেকে নয়ন ভাইয়ের এরকম বাজে স্পর্শে গা গুলিয়ে এলো। মুহূর্তে মেয়েটা কঠোর হলো। নয়নের হাত নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চালালো। কঠিন স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করব না নয়ন ভাই, কখনো না। আমি অপেক্ষা করছি তো, আমি মানা করছি। আমি তবুও করছি, কারণ আমি তোমায় ভালোবাসি।
শত ঝড়ঝাপটার পরেও তোমাকে নিজের করে পেতে চাই। আমি চাই না। না, না চাইলে তুমিও আমার হও। ভালোবাসতে হবে না আমায়, তবুও আমার হয়ে থেকে যাও। কত অসহায় গাঢ় কণ্ঠস্বর নয়ন ভাইয়ের। পরশের বড় মায়া হলো। মানুষটাকে পাওয়া কি যোগ্যতা আছে তার? কিচ্ছুটি নেই। সে যে শূন্য, উড়ন্ত মানুষ। তবুও এই মানুষটা তাকে একতরফা ভাবে ভালোবাসে। তাকে কি করে ঠকাবে পরশ? নিজের ছন্ন ছাড়া রংচটা জীবনটা কি করে তার ঘাড়ে চাপায়? সমাজ কি বলবে? এই মানুষটা যে তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করে। পরশ তো এভাবেই একা একা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ছেলেকে নিয়ে দিব্যি আছে, সে সব থেকে বড় কথা। সে একজন মা। তার নতুন সংসার হলে পূর্ণের কি হবে? দ্বিতীয় সংসারে পূর্ণকে কি ওরা ভালো চোখে দেখবে? ছেলের কথা ভাবতেই পরশ কঠোর হলো। সিঙ্গেল মেয়েদের এত নরম হলে হয় না। জীবনে কত শত ঝড়ঝাপটা আসবে, তবুও মায়ের নরম হতে নেই। মা হওয়া কি এতটাই সহজ? সন্তানের সুখময় ভবিষ্যতের জন্য কত মাই তো নিজের আস্ত জীবনটা বিসর্জন দেয়। সেও না হয় দেবে, আর অপর মানুষটাও যোগ্য সঙ্গী নিয়ে সুখে থাকলো। ব্যাস, জীবন তবুও সুন্দর। পরশ এসব ভেবে ভেবে অনেকক্ষণ পর ঠান্ডা মেজাজে বলল, আপনি আমার জোর করতে পারেন না নয়ন ভাই। আমি আপনার অপেক্ষা বেঁধে রাখিনি, না কখনো কথা দিয়েছি। প্লিজ আমায় বারবার বিরক্ত করবেন না। নয়নের বুকের মাঝে হাতুড়ির ন্যায় কিছু একটা বিঁধল। তার নিজের জন্য বড় মায়া হলো। নিজেকে অসহায় লাগলো। সে শূন্য চোখে অনেকক্ষণ পরশের মুখের দিকে তাকিয়ে রইল। আচমকা পরশকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছেড়ে দিল। মনে মনে কঠিন সিদ্ধান্ত কষল নয়ন। না না, সে আর বেহায়ার মতো বারংবার ভিক্ষা চাইবে না কাউকে। মানুষটা যখন তাকেই বুঝলো না, থাক না সে নিজের মতো করে। ভালোবাসা কি আর জোর করি হয়? হয় না তো। হলে কত একতরফা ভালোবাসা পূর্ণতা পেত? অনেক হয়েছে। তার থেকে বরং নয়ন নিজের রংহীন একতরফা প্রেম ভালোবাসা নিয়েই দূরে কোথাও চলে গেল। এ দেশ থেকে, এই মানুষটার চোখের সামনে থেকে আজীবনের জন্য দূরে কোথাও চলে যাবে সে। যেতেই হবে, যেতেই হবে। ঠিক ততটা দূরে যতটা দূরে গেলে কেউ আর তাকে চাইলেও খুঁজে পাবে না। হা, আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো করুণা পাওয়ার থেকে একতরফা বিষাদ শ্রেয়। নয়ন হনহনিয়ে ওখান থেকে চলে গেল। পরশ ভেজে চোখে সেদিকেই তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নয়ন ভাই এতটা জোরে তাকে ধাক্কা দিয়েছে যে টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তবুও নয়ন ভাই তার দিকে ফিরেও তাকালো না, একটিবারের জন্যও না। এর মধ্যে কোত্থেকে যেন রাত্রিপ্রিয়া এলো। পরশকে ঘাসের উপরে পড়ে থাকতে দেখে বিচলিত হলেও মেয়েটা কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা নিয়ে জানতে চাইল, কি হলো পরশ? পড়লি কি করে? পরশ খানিকটা চমকে উঠল। নিজেকে সামলে রইসই জবাব দিল, এই শাড়িতে বেঁধে গিয়েছি। ইস, ব্যথা পাসনি তো? পরশ মাথা নাড়িয়ে না বোঝালো। রাত্রিপ্রিয়া চটজলদি বোনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধর উঠে আয়। পরশ গোপনে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল। পরপর নিজেকে সামলে গা ঝাড়া দিয়ে রাতের হাত ধরে উঠে দাঁড়ালো। আজকের এই গল্পটা না হয় আড়ালেই থাকুক, থাক না কিছু না পাওয়া। গোধূলির প্রথম লগ্ন। চৌধুরী বাড়ির মেয়ে বউরা সবাই একত্রে বসে আছে লিভিং রুমে। হাতে চায়ের কাপ, তাদের মুখে হাসি, আর গল্পের স্রোত যেন অবিরাম। মেয়েরা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছে, পুরনো স্মৃতি, নতুন রান্না, আর মাঝে মাঝে মজার ঘটনা। ছোট্ট পৈন খেলনা দিয়ে পাশেই বসে, আর পরশও সেখানে। তাদের কথায় মুগ্ধ হয়ে মাঝে মাঝে ছোট্ট মন্তব্য করছে। গোধূলির কোমল আলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর চায়ের মিষ্টি গন্ধ চারপাশে ভাসছে। বাইরে গাড়ির শব্দ ও শহরের ব্যস্ততা থাকলেও এই মুহূর্তে যেন এক অন্যরকম শান্তি বিরাজ করছে। এই সন্ধ্যায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠছে। ওরা সবাই যখন হেসে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক সেই সময় অস্থির চিত্তে চৌধুরী বাড়ির ভেতর প্রবেশ করল নয়নের বাবা মা। ওনাদের দেখেই ওরা হাসি থামিয়ে শান্ত হলো। তানিয়া চৌধুরী তৎক্ষণাৎ নয়নের মা নুরির কাছে জানতে চাইল। নুরি কিচ্ছুটি জবাব দিল না। আচমকা বসে থাকা পরশের পায়ের কাছে বসে কেঁদে ফেলল নুরি। এরপর ভেজা কণ্ঠে আওড়ালো, তুমি আমার ছেলেটাকে ফেরাও মা, ফিরিয়ে আনো আমার নয়নকে। ও বাড়ি ছেড়ে চলে গেছে, এদের ছাড়ছে। একটাই মাত্র ছেলে আমার, ও ছাড়া কেউ নেই আমাদের। ওরে ছাড়া কীভাবে থাকবো আমি? ওনার কথায় উপস্থিত সবাই চমকালো। মায়ের বয়সী একজন মহিলাকে নিচে পায়ের কাছে বসতে দেখে আচমকা কেঁপে উঠল পরশ। অস্বস্তিতে বসা থেকে ত্রস্ত উঠে দাঁড়ালো সে। নুরির কাছ থেকে কয়েক পা সরে গিয়ে উদ্বিগ্নতার সঙ্গে বলল, কি করছেন আন্টি? দেখি উঠুন উঠুন।
এইখানে সোফায় বসুন। আপনি আমাকে এভাবে লজ্জা দিবেন না। নুরি উঠল না। একমাত্র ছেলের আজীবনের জন্য দেশ ছাড়ার সিদ্ধান্তে মানুষটা উন্মাদ হয়ে আছেন। মা অকপটে পুনরায় আবারও আকুতি মিনতি করে বলল, তুমি আমার ছেলেটাকে মেনে নাও পরশ। আমার ছেলেটা তোমাকে সত্যি ভীষণ ভালোবাসে। ওর মা হয়ে আমি তোমার কাছে হাত জোড় করছি। তোমাকে নিজের ছেলের জন্য ভিক্ষা চাইছি। তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না মা। পরশ মৃদু হাসল। নিজের ছেলেটাকে কোলে তুলে নিয়ে চনমনে বলল, আমি তো একজন মা আন্টি। মেয়েরা সন্তানের জন্য নিজেকে সবার আগে ত্যাগ করে। আপনি যেমন আপনার ছেলের জন্য ভাবছেন, আমিও আমার ছেলের কথা ভাবছি। আমাদের সবার মা হওয়ার অনুভূতি একই এবং সন্তানের সুখ ও সুরক্ষার জন্য সবকিছু করতে প্রস্তুত। নুরি উঠে দাঁড়ালো। আশাহত চোখে স্বামীর মুখের দিকে তাকালো। মোশাররফ খান তাকে নীরবে আশ্বাস দিয়ে শান্ত হতে বললেন। পরপর পরশের উদ্দেশ্যে বললেন, তুমি যেমন আছো তেমনভাবেই তোমাকে আমাদের ছেলের বউ হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই পরশ। কোনো আপত্তি নেই পরশ। আমাদের কাছে তোমার ছেলে ভালো থাকবে। আমরা সবাই চাইলে বাচ্চাটাকেও ভালো রাখবো। কখনো বুঝতেই দেব না আমরা ওর আপন নয়। সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। পরশ মাথা নিচু করে বলল। এরপর ত্রস্ত নিজের ছেলেকে নিয়ে ওখান থেকে চলে গেল। মেয়েটা এভাবে মুখ ফিরিয়ে নিল ভাবতেই নুরি আঁচলে চোখ মুছল। শেষ চেষ্টা হিসেবে তানিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর গলায় বললেন, আপনি কিছু বলেন ভাবি? আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন? তানিয়া চৌধুরী সবটা বুঝতে অনেকক্ষণ লাগলো। সবটা বুঝতে পেরে উনি মৃদু কণ্ঠে বললেন, চৌধুরী বাড়ির পুরুষ সদস্যগণ কর্মস্থল থেকে এখনও কেউ ফেরেননি। কথা বলার মতো আর কাউকে না পেয়ে আশাহত হয়ে মোশাররফ খান ও নুরি চৌধুরী গৃহ থেকে চলে গেল। যদিও প্রথম পরশকে খান বাড়ির একমাত্র বউ করতে আপত্তি জানিয়েছেন মা। বিভিন্ন কৌশলে ছেলেকে বুঝিয়েছেন। এরপরও যখন দেখল ছেলে তার কথাতেই অটল, তখন বাধ্য হয়ে মত দিয়েছেন বাবা মা দুজনেই। আজ যখন দেখলো সেই ছেলেটা নিজের না পাওয়া ভালোবাসার জন্য দেশ ছাড়ছে, তাদের ছাড়ছে, তখন আর মা ঠিক থাকতে পারেনি। স্বামীকে নিয়ে দ্রুত ছুটে আসে চৌধুরী বাড়ির আঙিনায়। এখানে এসেও হতাশ হতে হলো। আহারে, ছেলেটা এবার ওদের ছেড়ে বহু দূরে চলেই যাবে। চাইলেও আর ছেলেকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। ভাবতে আঁচলে মুখ চেপে ফুপিয়ে উঠলেন মা। চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। ওরা যেতেই নারীদের আড্ডায় ভাটা পড়েছে। ওরা সবাই যে যার কক্ষে। নয়ন ভাইয়ের জন্য রাত্রিবিয়ার ভীষণ খারাপ লাগছে। মানুষটা যে পরশকে ভালোবাসে সেটা সে বুঝেছে অনেক দিন আগে। আহারে, এত অপেক্ষার পরও মানুষটার ভালোবাসার প্রহর ঘুষত না। এবার বুক পকেটে কেবল দুঃখ নিয়ে দেশ ছাড়ছে। রাত্রির বড় মন খারাপ হলো। পরশটা কেন মানুষটাকে বুঝতে চাইছে না? অল্প বয়সী মেয়েটার জীবনটা কি এভাবে চলে? সুখে দুঃখে একজন সঙ্গী তো সেও ডিজার্ভ করে। সেখানে নয়ন ভাইয়ের মতো সঙ্গীর তুলনাই হয় না। ভাঙাচোরা পরশকে উনিই পারবেন জীবন্ত করতে। রাত্রিপ্রিয়া এসব ভাবতে ভাবতে বসা থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে বারান্দায় গেল। বারান্দায় বসে কফি খাচ্ছিল সানাম চৌধুরী। কিছুক্ষণ আগে পার্লামেন্ট থেকে ফিরেছে, কিন্তু তার মনে একটা চাপা উত্তেজনা রয়েছে। ছেলেটা ঘন ঘন গরম কফিতে চুমুক দিয়েছে। সেই মুহূর্তে রাত্রিপ্রিয়া নীরবে তার পাশে এসে দাঁড়ালো। ইনিয়ে বিনিয়ে বলল, জানেন কি হয়েছে? রাতের দিকে এক পলক তাকিয়ে সানাম ভাবলেশীনভাবে শুধালো, কি হয়েছে? নয়ন ভাই চলে যাচ্ছে। ও। নেতা সাহেবের গা ঝাড়া ভাব দেখে রাত্রিপ্রিয়া খানিকটা চটে গেল। বাসায় আসার পর থেকেই তার মধ্যে গা ঝাড়া ভাব কেমন কেমন করছে। বাড়িতে আসার পর রাতের সঙ্গেও ভালো করে দুটো কথা বলেনি। এসেই ফ্রেশ হয়ে এক গাদা তেতো কফি নিয়ে এখানে বসেছে। এরপরও রাত সেধে সেধে এখানে আসলো। জানালো বড়সড় একটা খবর। আর লোকটা দায়সারাভাবে বলল, ও মানে কি? রাত্রিপ্রিয়া এবার সানাম চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে কোমরে হাত রেখে জোটের সঙ্গে বলল, কি সমস্যা আপনার? কিছু করছেন না কেন? কি করব? আশ্চর্য, নয়ন ভাই মানে আপনার বন্ধু চলে যাচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন কি করব? ও যাচ্ছে কেন? আমি কি যেতে বলেছি নাকি? যাচ্ছে কি আর সাথে সাথে? আপনি জানেন উনি পরশকে ভালোবাসে? সানাম চৌধুরী ফোঁস করে শ্বাস ছাড়ল। সে তো কবেই টের পেয়েছে এইসব। সানাম চৌধুরীর নাকের ডগায় দিয়ে কেউ তার বোনকে ভালোবাসবে আর সে জানবে না?
তাও আবার তার প্রাণপ্রিয় বন্ধু। মানুষের জীবনে ভুল হয় একবার, তাই বলে কি বারবার? নয়ন তাকে কিচ্ছুটি না বলেও সে সানাম চৌধুরী সবটা জেনেছে, বুঝেছে। কিন্তু কিন্তু সানাম চৌধুরী আর ভাবতে পারছে না, ভেতরে ভেতরে বন্ধুকে হারানোর ব্যথা তাকে ঠেসে ধরেছে। সানাম চৌধুরী উঠে দাঁড়ালো। এর মধ্যে রাত্রিকে নিজের উত্তর না পেয়ে চেপে ধরল প্রশ্নের গাধা। কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? আপনি জানেন? জানি। জেনেও আপনার কিছুই করার নেই? আমি কি করব? আচ্ছা, আমি কি করব রাজ? পরশ না চাইলে কি বা করার আমার? সব জায়গায় কি ক্ষমতা আর জোর জবরদস্তি খাটে? পরশ আমার বোন, নয়ন আমার বন্ধু, কেউ আমার পর না। এই প্রথম সানাম চৌধুরী নিজেকে অসহায় লাগলো। সে ত্রস্ত মাথা চেপে পুনরায় বসে পড়ল চেয়ারে। রাত্রিপ্রিয়া আর দাঁড়ালো না এখানে, তার কিছু একটা করা উচিত। এই ভেবে নিঃশব্দে ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। আচমকা পেছন থেকে শাড়ির আঁচলে কোনা টেনে ধরল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া থেমে গেল, পেছনে ঘুরে মোলায়েম কণ্ঠে শুধালো।